অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবে @অনির্বাণ টিউটোরিয়াল 1। সার্চ করলে প্রথমেই আমার চ্যানেলটি চলে আসবে, তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওগুলি দেখবার সময় কখনোই কোনোভাবে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কোনো একটি নিয়ম হয়তো তুমি দেখলে না, তাহলে সেই নিয়মটা কিন্তু তোমার অজানা থেকে গেল, তখন তোমার সমস্যা হতে পারে। তাই কখনোই স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওগুলি দেখবে। এর আগে যেসব ভিডিওগুলি আমি আপলোড করেছি ত্রিকোণমিতির ওপরে বা রাশিবিজ্ঞানের ওপরে, প্রত্যেকটি অঙ্ক মাধ্যমিকে আসার মতো এই ভেবেই আমি আমার ধারণা মতে আপলোডগুলো করেছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পরিমিতির বিষয় নিয়ে। পরিমিতির প্রথম অধ্যায় আমাদের আয়তঘন। আয়তঘনের মধ্যে যে দু একটি অঙ্ক আসার মতো সেই অঙ্কগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। আয়তঘনের চ্যাপ্টার কোষে দেখি 4, পাঠ্যপুস্তক 74 এবং 75 পৃষ্ঠায় তুমি এই অঙ্কগুলি পাবে। তো চলো দেখি আমরা আমাদের অঙ্ক। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তো এই অঙ্কটি করার সময় তোমরা কি করবে? প্রথমত ভাববে, দেখো জলপূর্ণ চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য কত লেখা আছে? 1.2 মিটার। কিন্তু আমরা যদি অঙ্কটাকে করি, অঙ্কটা কি? জল তরল পদার্থ। তাহলে এই তরল এর একক আমরা কিসে ব্যবহার করি? বেশিরভাগ লিটারে। তো লিটার একক ব্যবহার করার জন্য আমাদের লিটারের সঙ্গে সম্পর্ক কার? ঘন ডেসিমিটার। তাহলে আমাকে সর্বপ্রথম ভাবতে হবে যে এই মিটার এককটাকে আমাকে ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে। কেমন? তাহলে আমরা সর্বপ্রথম কাজটা কি করব না, ঘনকাকৃতি চৌবাচ্চার যে ধারের দৈর্ঘ্যটা আছে সেইটাকে আমরা ডেসিমিটারে প্রকাশ করব। কেমন? তাহলে আমরা এখানে লিখি যে ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য কত লেখা আছে আমাদের এখানে? 1.2 মিটার। তাহলে এই মিটারটাকে ডেসিমিটারে প্রকাশ করার বুদ্ধি কি? ডেসিমিটার থেকে মিটার, মিটার থেকে ডেসিমিটার, মিটার আর ডেসিমিটারের মাঝখানে একটি ঘর অর্থাৎ 10। মিটার থেকে ডেসিমিটার, মিটার বড় একক, ডেসিমিটার ছোট একক। তাহলে বড় থেকে ছোটতে আসতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। একটা ঘরের জন্য কত? 10। 10 দিয়ে আমরা গুণ করব। 1.2 মিটারকে 10 দিয়ে গুণ করে আমরা মিটারটাকে ডেসিমিটারে প্রকাশ করে নিলাম। এবার গুণ করার বুদ্ধি কি? যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে একটি শূন্য, তাহলে কোনো দশমিক না তুললে আমরা সংখ্যাগুলি বসিয়ে নিলাম। এক ঘর আগে দশমিক, আমরা এক ঘর আগে দশমিক দিলাম। তাহলে কি হলো? 1.2 মিটারটা প্রকাশ হয়ে গেল 12 ডেসিমিটারে। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য হলো কত? 12 ডেসিমিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চায় কতটা জল ধরে তার হিসেব যদি করতে হয় আমাকে, তাহলে কি করতে হবে? চৌবাচ্চাটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের যে ফর্মুলা, সেই ফর্মুলা ধরে আমরা যাব কি? বাহু কিউব, অর্থাৎ ধারের যে দৈর্ঘ্য তার কিউব, ঘন অর্থাৎ বাহু গুণ বাহু গুণ বাহু। তাহলে লিখি আমরা ঘনকাকৃতি চৌবাচ্চার, ঘনকাকৃতি চৌবাচ্চায়ের আয়তন অর্থাৎ কতটা জল ধরবে। 12 ডেসিমিটারকে আমরা ঘন করে নিলাম। 12 গুণ 12 গুণ 12 ঘন ডেসিমিটার। আয়তন নির্ণয় করতে গেলে আমাকে এককটা লিখতে হবে ঘন। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 144।
12 গুণ 12 কত হয় 144। 144কে আবার আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 4 12 48 হাতে 4, 4 12 48 আর 4 52 হাতে 5, 12 আর 5 17, 1728 ঘন ডেসিমিটার। এইবার আমাদের একটা কথা জানা দরকার, 1 ঘন ডেসিমিটার সমান কত হয়? 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1728 লিটার। তাহলে আমরা এর সঙ্গে আর একটা কথা লিখতে পারি, ওই ঘনকাকৃতি চৌবাচ্চাটিতে জল ধরবে, জল ধরবে। তাহলে ওই ঘনকাকৃতি চৌবাচ্চাটিতে জল ধরবে কত? 1728 লিটার। এখন প্রশ্ন হচ্ছে, চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ আছে কখন? না 64 বালতি তুলে নেওয়ার পর। তাহলে 1/3 অংশ জলপূর্ণ এখনো আছে, তার আগে কত বালতি তুলে নিয়েছি আমরা? 64 বালতি। তাহলে এই 64 বালতির জলটা কত অংশ জল বলো তো? 1/3 অংশ এখনো আছে, সেটা বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে 64 বালতির জল। তাহলে টোটাল চৌবাচ্চাটা আমাদের 1 অংশ। 1 অংশ থেকে আমরা 1/3 অংশ বাদ দিয়েও করতে পারি, অথবা এই অংশটাকে কতটা জল আছে সেটা ধরেও কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখনো জল কতটা রয়েছে। তাহলে 64 বালতি জল তুলে নেওয়ার পর এখনো জল আছে। কি লিখলাম? এখনো জল আছে 1728 গুণিত 1/3, পাশে লিটার লিখলাম। 3 দিয়ে কাটাকাটি আমরা কিভাবে শিখবো? 1কে ভাগ করা যায় না, দুটো ঘর নিলাম, 1 10 7 17, 3 5 15, 17-র মধ্যে 15 বাদ দিলাম, হাতে কত? 2, 2 আর পাশে 2, 2 10, 2 কত হয়? 22। 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 7 21, 22-এর মধ্যে 21 বাদ দিলাম, কত থাকে? 1, 1 আর পাশে 8, 1 10 8 কত হয়? 18, 3 6 18। তাহলে এখনো কত লিটার জল আছে আমাদের চৌবাচ্চায়? 576 লিটার। তাহলে বাকি জলটা কোথায় গেল? বাকি জলটা আমরা 64 বালতিতে তুলে নিয়েছি। তাহলে 64 বালতির জল, তাহলে 64টি বালতিতে, 64টি বালতিতে জল ধরে। কত ধরবে? মোট কত ছিল? 1728 লিটার। তার মধ্যে এখনো আছে কত? 576 লিটার। কেমন? তাহলে বিয়োগ করে নিই। 6 কত হলে 8 হয়? 2 হলে কত লিখলাম? 6 কত হলে 8 হয়? 2 হলে। 7 কত হলে 12 হয়? 5 হলে, হাতে 1, 12 ধরেছি, 5 আর 1 6, 6 কত হলে 7 হয়? 1 হলে 1 করতে 1। তাহলে 1152 লিটার জল ধরলো কত বালতিতে? 64 বালতিতে। কিন্তু আমাকে প্রশ্ন কি করেছিল? প্রতিটি বালতিতে কত জল ধরে। তাহলে একটি বালতিতে কত জল ধরবে? 64 বালতিতে যদি এত ধরে, তাহলে একটাতে কত হবে? তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 64 বালতির জলকে 64 দিয়ে ভাগ করলে একটি বালতির জল পাবো আমরা। তাহলে লিখবো আমরা প্রতিটি বালতিতে জল ধরে, প্রতিটি বালতিতে জল ধরে 64 ভাগ 1152 লিটার। ভাগ করে দিই, 64 দিয়ে ভাগ করছি আমরা। তাহলে 64 দুগুণে 2 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 1 বার দিলাম। 4 6, 4 1 5, 6 5 11 আর পাশে হলো 2। তাহলে আমরা 8 বার দিলে কি বেশি হবে? 6 8 48, 4 8 32। 8 বার দিলে বেশি হবে না, মিলে যাবে। 8 4 8 32, হাতে 3, 6 8 48 আর 3 51।
তাহলে কত লিটার? একটি বালতিতে জল কত ধরলো? 18 লিটার। তাহলে উত্তর কি লিখলাম? প্রতিটি বালতিতে জল ধরে 18 লিটার। প্রতিটি বালতিতে জল ধরে কত লিটার? 18 লিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি যে ঘনকাকৃতি চৌবাচ্চার কি করলাম, একটি ধারের দৈর্ঘ্য দেওয়া ছিল মিটারে, তাকে ডেসিমিটারে প্রকাশ করলাম। ডেসিমিটারটা পাওয়ার পর আমরা ওই চৌবাচ্চার আয়তন করলাম। 1 ঘন ডেসিমিটার সমান কত হয়? 1 লিটার। সেই জন্য লিখলাম ওই ঘনকাকৃতি চৌবাচ্চায় জল ধরবে কত? 1728 লিটার। 64 বালতি জল তুলে নেওয়ার পরে এখনো কত আছে? 1/3 অংশ আছে বলেছে, তাই জন্য আমরা 1/3 দিয়ে গুণ করে কত পেলাম? 576 লিটার। তাহলে এই জলটা এখনো আছে। তাহলে কতটা তুলে নিয়েছি আমি? মোট জল থেকে যেটা তুলে নিয়েছি সেটা বাদ দিলাম, বাকি জলটা পড়ে রইলো। তাহলে এই জলটা কে? না 64 বালতির জল। আমাকে প্রশ্ন বলেছিল কি? একটি বালতিতে জল, তাই প্রতিটি বালতিতে জল ধরে তখন লিখলাম মোট এই জলটাকে 64তে ভাগ করলাম, কত হলো? 18 লিটার। তাহলে প্রতিটি বালতিতে জল ধরে কত হলো? 18 লিটার। কেমন? এর পরবর্তী অঙ্ক আমরা তুলে ধরবো। পরবর্তী অঙ্কে চলে এসেছি, 17 নম্বর অঙ্ক। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তো এই আয়তঘনের অঙ্কে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, লিটার যখনই আসবে তখনই মিটারটাকে ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে কি লিখব? যে আয়ত ঘনকার চৌবাচ্চার দৈর্ঘ্য, আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার। আমরা মিটারটাকে কিসে প্রকাশ করব? ডেসিমিটারে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে কি করতে হয়? মিটার ডেসিমিটার, ডেসিমিটার মিটার, একটা ঘর। তাহলে 10 দিয়ে গুণ করতে হয়। কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটারটা প্রকাশ হয়ে গেল কিসে? ডেসিমিটারে। কিভাবে গুণটা করলাম? 10 দিয়ে যখন গুণ করলাম তখন 2.1 দশমিক লিখলাম না, শূন্য দিয়ে দিলাম, 1 ঘর আগে দশমিক বসালাম, গুণ হয়ে গেল। কত হলো? না 21 ডেসিমিটার। আয়ত ঘনকার চৌবাচ্চার প্রশস্ত, আয়ত ঘনকার চৌবাচ্চার প্রশস্ত, প্রশস্ত কত? না 1.5 মিটার। তাহলে 1.5 গুণিত 10 ডেসিমিটার। কিসে প্রকাশ করলাম আমরা? ডেসিমিটারে। মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করলাম, কত হলো বলো তো? 15 ডেসিমিটার। আর আমাকে প্রশ্ন কি বলেছে? যে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বাড়বে? এখন বিষয় হচ্ছে, আমরা যদি এরকমই একটা চৌবাচ্চা ভাবি, যে আয়ত ঘনাকার একটা চৌবাচ্চা, সেই চৌবাচ্চায় আমার অর্ধেক জলপূর্ণ আছে। আমি মনে করলাম এইরকমই একটা চৌবাচ্চা এঁকে দিলাম। তো অর্ধেক জলপূর্ণ মানে এরকম আছে, ধরে নিলাম এটা এরকম। তাহলে জলপূর্ণ আছে এর মধ্যে। তাহলে কতটা উচ্চতায় জলপূর্ণ আছে এটা কিন্তু আমি জানি না, আমার জানারও দরকারও নেই, প্রয়োজন নেই। আমার অর্ধেক থাকুক না থাকুক এই কথাটা আমার মাথা থেকে বের করে নিতে হবে, আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন কি? আমি এখন যেটা ঢালবো তার হাইটটা কত হবে। তো আমরা একটা জিনিস জানি যে যতটা পরিমাণ ঢালবো জলটা ততটা পরিমাণ আয়তন ওকে গ্রহণ করবে। কেমন? তাহলে 630 লিটার জল যদি আমরা এখানে ঢালি তাহলে মোটামুটি এরকম জায়গায় উচ্চতাটা চলে গেল, এইরকম জায়গায় চলে গেল।
এইরকম জায়গায় চলে যাচ্ছে, তাহলে এই হাইটটা চেয়েছে, আর এর দৈর্ঘ্য 21, প্রস্থ 15, এটা পেয়ে গেছি, কিন্তু উচ্চতাটা পাইনি। তাহলে উচ্চতাটা আমাকে ধরতে হবে, উচ্চতাটা কত। তাহলে 630 লিটার থেকে আমি বের করতে পারবো অঙ্কটা। তাহলে লিখি যে 630 লিটার জল ঢাললে x ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পাবে। তো এই কথাটার আগে আমরা একটু ধরি লিখে দিতে পারি। ধরি 630 লিটার জল ঢাললে x ডেসিমিটার বৃদ্ধি পাবে। কিসের বৃদ্ধি পাবে? আয়তঘনকের চৌবাচ্চার বৃদ্ধি পাবে হচ্ছে x ডেসিমিটার। তো আমরা আর একটা কথা জানি, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে 630 লিটার এটা সমান কত না 630 ঘন ডেসিমিটার। কি লিখলাম? 630 ঘন ডেসিমিটার। তাহলে আমরা এই যে জায়গাটা, এই জায়গাটার আয়তনের ফর্মুলা কি? আয়তঘনের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। তিনজনকে গুণ করলে এই 630 লিটারের আয়তন সমান সমান হবে। তাহলে 630 লিটার আয়তন কত না 630 ঘন ডেসিমিটার জায়গাটা নেবে। তাহলে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, গভীরতাও ধরে নিয়েছি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান কত? 630 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শর্ত মতে 21 গুণ 15 গুণ x, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান 630। তাহলে এই জায়গাটায় আমরা কি করতে পারি? 21 গুণ 15 গুণ x, তাহলে x এর মান নির্ণয় করতে হবে আমাকে, এবং এরা দুজন এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ওইদিকে ভাগ অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে আমরা x লিখলাম 630, 21 এপারে গুণ ছিল, ওপারে নিয়ে গিয়ে ভাগ, 15 গুণ ছিল, ওপারে নিয়ে গিয়ে ভাগ। তাহলে কাটাকাটি করার জন্য আমরা কি করতে পারি? প্রথমত আমরা যদি একটু ভাবি, একেও 7 দিয়ে ভাগ করা যায়, একেও 7 দিয়ে ভাগ করা যায়। কীরকম? 7-এর ঘরের নামটা পড়তে পারি তো আমরা, 3 7 21, 7 দিয়ে ভাগ করলাম 3 হয়, আর 7 দিয়ে 63কে ভাগ করলে হয় 7 9 63। তাহলে 7 দিয়ে ভাগ করে লিখলাম 3, 7 দিয়ে ভাগ করে লিখলাম 9, আর পাশে একটা 0। আবার আমরা 3 দিয়ে কিন্তু 9কে ভাগ করতে পারি, পারি না? তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলাম, 3 একে 3, 3 3 9। আর 15 ঘরের নামটাও যদি বুঝতে পারি আমরা, তাহলে 15কে 15, 15 দুগুণে 30। তাহলে 15 দিয়ে ভাগ করলাম 1, 15 দিয়ে 30কে ভাগ করলাম কত হলো? 2। তাহলে x এর মান কত দাঁড়ালো? x এর মান দাঁড়ালো 2। তাহলে কত ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পেল? তাহলে আমি ওখানে উত্তর লিখে দিলাম, ওই ঘনকাকৃতি চৌবাচ্চায় 630 লিটার জল ঢাললে 2 ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পাবে। কেমন? তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে ফর্মুলাটা কি মনে থাকবে? এটার একটাই কাজ, মিটারটাকে ডেসিমিটারে প্রকাশ করা 10 দিয়ে গুণ করে, মিটারটাকে 10 দিয়ে গুণ করে ডেসিমিটারে প্রকাশ, তারপরে কতটা উপরে উঠলো সেটা দেখা, নিচেরটার দিকে আমার খেয়াল না রাখা প্রয়োজন নেই। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটাকে লেখা, তারপরে আয়তনের ফর্মুলায় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান সমান আয়তন, আয়তনের মান বসিয়ে দিয়ে 21 আর 15 গুণ ছিল, ওপারে নিয়ে গিয়ে ভাগ করলাম। কীভাবে ভাগ করলাম? 7 দিয়ে ভাগ করলাম 3 7 21, 7 দিয়ে ভাগ করলাম 7 9
63। আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 তিরিক্ষা 9, শূন্য বসে গেল। 15 দিয়ে ভাগ করলাম, 15কে 15 দিয়ে ভাগ করলাম 1, 15 দিয়ে 30কে ভাগ করলাম 2। উত্তর কত আসলো? নিচে কিচ্ছু নাই, 2। তাহলে উত্তর কি লিখলাম? ওই ঘনকাকৃতি চৌবাচ্চায় 630 লিটার জল ঢাললে 2 ডেসিমিটার গভীরতা বৃদ্ধি পাবে। কেমন? তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখতে থাকো, এবং যদি কোনো সমস্যা তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আরও পরবর্তী অঙ্ক দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার, এবং ওই মাঠের ভেতরে 4খানা কোণে ঘনকাকার 4খানা করে পিলার বসানোর জন্য 4টি ঘনকাকার আমরা গর্ত কেটেছি। সেই গর্তের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ওই মাটি আমরা কি বাইরে যেতে দেব, না আমাদের জমিতে ফেলবো? আমাদের নিজেদের জমির মাটিকে আমরা বাইরে যেতে দিই না, আমাদের জমিতেই তো ফেলবো। তাহলে এই যে গর্তগুলো আমরা কেটেছি, এই গর্তগুলো কোথায় ফেলেছি? এর ভেতরেই ফেলেছি। তো তখন আমাকে বলা হচ্ছে এই যে মাটিটা ফেললাম, এই গর্তের মাটি, এটা কতটা উপরে উঠল, এইটা আমাকে এর মধ্যে বের করতে হবে। প্রশ্নটা হচ্ছে এই। তো এই যে জমিটা, আমার জমিটা কত না 20 মিটার দৈর্ঘ্য আর 15 মিটার প্রস্থ, তার 4 কোণে 4টে ঘনকাকার। কেমন আকার? ঘনকাকার, মানে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, গভীরতাও 4, 3টে বাহুই সমান। ঘনকাকার একটা গর্তের আয়তনকে 4টে গর্তের আয়তন দিয়ে গুণ করলে 4টে গর্ত থেকে কতটা মাটি উপরে উঠলো তার হিসাবটা কিন্তু আমরা পেয়ে যাব। আর সেই মাটিটাই কিন্তু আমরা এর উপরে ঢেলেছি। তাহলে তাতে আমার কতটা হাইট ওপরে উঠবে এইটা আমার হিসাব করতে হবে, যে আমার কতটা হাইট আমার এখানে উঠতে পারে। তাহলে আমরা 4টে গর্তের মাটি আমরা এখান থেকে ফেলবো। প্রথমত একটি গর্তের আয়তন আমরা নির্ণয় করে নিই। একটি ঘনকাকার আকৃতি, একটি ঘনকাকৃতি পিলার বসানোর স্থানের, মানে জায়গাটার স্থানের মাটির আয়তন। কিসের আয়তন? মাটি যেটা উঠছে তার আয়তন। একটি ঘনকাকৃতি পিলার বসানোর স্থান, সেইখান থেকে যে মাটিটা উঠছে তার আয়তন। কি আয়তনের ফর্মুলা আমাদের? বাহুর কিউব, অর্থাৎ বাহু গুণ বাহু ঘন মিটার। তাহলে 4 4 16, 4 16 64 ঘনমিটার মাটি আমার একটা গর্ত থেকে উঠলো। কটা গর্ত থেকে উঠলো? একটি গর্ত। তাহলে আমাদের কটা গর্ত রয়েছে? 4টি পিলার বসানোর জন্য 4টি গর্ত আছে। তাহলে 4টি গর্ত থেকে কতটা মাটি উঠছে? তাহলে 4টি গর্ত থেকে যে মাটি উঠেছে তার আয়তন। একটা গর্তের আয়তনকে আমরা কি দিয়ে গুণ করলাম? 4 দিয়ে। কি দিয়ে গুণ করলাম? 4 দিয়ে। তাহলে 4 4 16, হাতে 1, 4 6 24, একে 25। আমাদের মাটি হলো কত? 256 ঘনমিটার মাটি। এই মাটিটা আমরা ঢালবো কোথায়? আমরা ঢেলে দেব এই জায়গাটায়। কোন জায়গাটায়? এই জায়গাটায় আমরা ঢালবো। তাহলে তাতে কত উপরে উঠবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি কি লিখবো? ধরি মাঠের তলের উচ্চতা x মিটার উপরে উঠবে। কি লিখলাম? মাঠের তলের উচ্চতা কত মিটার উপরে? x মিটার। এখন প্রশ্ন হচ্ছে এই গোটাটার ক্ষেত্রফলের মধ্য থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই এক একটার ক্ষেত্রফল বাদ দিতে হবে না?
চারটে জায়গায় যে গর্তটা রেখেছি তারপরে কি মাটি দেবো? নিশ্চয় দেবো না। ওখানে তো পিলার তুলেছি, তোমার নিজেরই জমি, সেই নিজের জমিতে চার মাথায় যদি চারটে পিলার দাও তাহলে সেই পিলারের মধ্যে কি আবার মাটি দেবে? দেবে না তো। তাহলে চারটে গর্ত বাদ দিয়ে কিন্তু বাকি জায়গাটায় মাটি দিতে হবে। কেমন? তাহলে বাকি জায়গাটার ক্ষেত্রফলকে এই গভীরতা দিয়ে গুণ করলে তার যে আয়তন, সেই আয়তনগুলো এই জায়গার আয়তনগুলো পাওয়া যাবে। সেই আয়তনটার সমান কার আয়তন হবে? এই যে চারটে গর্তের মাটির আয়তনের সমান। কেমন? তাহলে আমরা এই জায়গাটাই শর্ত মতে করব, মানে ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? ওই চারটে গর্ত বাদে ফাঁকা জায়গার ক্ষেত্রফল। চারটি গর্ত বাদে ফাঁকা স্থানের ক্ষেত্রফল। ফাঁকা স্থানের ক্ষেত্রফল। কিভাবে ক্ষেত্রফলটা করব? না, দৈর্ঘ্য 20, প্রস্থ 15, তার মধ্যে বাদ দেব। কি বাদ দেব? একটা গর্তের ক্ষেত্রফল কত? বর্গাকার। ঘনকাকারের উপরের তলটা হচ্ছে বর্গাকার, তাই বর্গাকারের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে বাহু গুণ বাহু। একটা তলের ক্ষেত্রফল, কিন্তু এরকম কটা তল আছে আমার কাছে? 4টি। তাই জন্য আমাকে 4 দিয়ে আবার গুণ করতে হবে। পাশে কি লিখবো? ক্ষেত্রফলের জন্য মিটার। তাহলে 15 দুগুণে 30, 4 4 16, 4 64 বর্গ মিটার। ফাঁকা স্থান যেটা রয়েছে তার ক্ষেত্রফল। 6 4 10, 7 1 7 3 10, 236 বর্গ মিটার হচ্ছে ফাঁকা স্থানটার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমি যদি গভীরতা বা উচ্চতা আমি যদি দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আয়তন পাবো। সেই আয়তনটা কার সমান? যে মাটিটা উঠেছে তার আয়তনের সমান। তাহলে আমরা এখানে লিখব শর্ত মতে ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান আয়তন কত? 256। এই যে হলো। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? x সমান 256 বাই 236। আমরা 4 দিয়ে ভাগ করি। 4 ছক 24, 1 16, 4 4 16, 4 5 20, 3 36, 4 9 36। আর কাটবে না, নিচে 59 মৌলিক সংখ্যা। কেমন? আর কাটবে না। তাহলে আমাকে কি করতে হবে? x সমান 64 বাই 59, আমরা ভাগ করে দিলাম। 59 দিয়ে 9 5 14, হাতে 1, 1 পূর্ণ 5-এর এই 59টা বসবে এই নিচে, এই 5টা বসবে উপরে আর 59টা বসবে নিচে। তাহলে x এর মানটা কত হলো? না, x সমান 1 পূর্ণ 5-এর 59। কেমন? তাহলে উত্তর কি লিখবো আমি? যে মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5 বাই 59 মিটার বৃদ্ধি পাবে। উত্তর লিখে দিই এখানে, মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5 বাই 59 মিটার বৃদ্ধি পাবে। তাহলে এই জায়গাটায় কি মনে রাখতে হবে আমাকে? এই ঘনকাকৃতি মানে যে গর্ত, সেই গর্ত থেকে কতটা মাটি উঠেছে তার জন্য তুমি কি করলাম? তোমরা কি করবে এই জায়গাটায়? তাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কটা গর্ত? 4টে গর্ত, তাই তাকে 4 দিয়ে গুণ করলাম। 4টে গর্তের মাটিটা কোথায় ফেললাম? ফাঁকা স্থানগুলিতে ফেললাম। ফাঁকা স্থানের ক্ষেত্রফল বের করার জন্য কি করলাম? সম্পূর্ণটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলাম, তার মধ্যে থেকে বাদ দিলাম কি? একটা গর্তের উপরিতলের ক্ষেত্রফল। উপরিতল মানে বর্গাকার, ঘনকের উপরিতলটা বর্গাকার হয়, প্রত্যেকটা তল হয় বর্গাকার। তাহলে বর্গাকারের ক্ষেত্রফল কি? না, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে একটা তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এরকম কটা তল? 1 2 3 4। তাহলে 4 দিয়ে আবার তাকে গুণ করলাম। গুণ করে আমরা গুণ করে বিয়োগ করে নিয়ে আসলাম। তাহলে আমরা ফাঁকা স্থানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই ফাঁকা স্থানের ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে যদি গুণ করি তাহলে আয়তনের সমান পাওয়া যায়। তাহলে আয়তনটাকে বের করে নিলাম, 4 দিয়ে ভাগ করে দিলাম। এখানে কয় দিয়ে ভাগ করে দিয়েছি? 4 দিয়ে। তারপরে ভাগ করে উত্তর লিখে দিলাম। কেমন? তাহলে এই অঙ্কগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং মাধ্যমিকে প্রত্যেকটি অঙ্ক আসার মতো তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইউটিউবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে অনির্বাণ @অনির্বাণ টিউটোরিয়াল 1 অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেমন? ধন্যবাদ, সবাই ভালো থেকো।